আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটা নতুন দিনে নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ আপনাদের সব সময় ভালো রাখুক, এই দোয়াই করি। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা। শুক্রবার আর শনিবার সাধারণত একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। তো আজকেও প্রায় 9:30টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠে নাস্তা করে নিয়েছি। সবাই আয়েশও নাস্তা করেছে। তো নাস্তার পরে আবার একটু ঘরটা গুছিয়ে রাখার ট্রাই করতেছিলাম। গত সন্ধ্যায় আবার আয়েশের বাবা অফিস থেকে আসার সময় টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছিলো ঘর সাজানোর জন্য। তো ওইগুলাই খুলে যেটা যে জায়গায় রাখার সে জায়গায় রাখছিলাম আর কি। ঘর একদম গুছিয়ে রাখতে খুব ভালো লাগে, কিন্তু ছোট বাচ্চা আছে তো ঘরে, আয়াসের জন্য কোনো কিছু গুছিয়ে রাখা যায় না। দেখা যায় যে সে এলোমেলো করে ফেলে। বাচ্চা থাকলে এরকমই হয়, তেমন গুছিয়ে রাখা যায় না। আবার দেখা যাবে ও যখন বড় হয়ে যাবে তখন দিনে একবার গুছালেই হবে, নষ্ট করার আর কোনো মানুষই থাকবে না। যাই হোক, তো এই যে একটা টেবিল ল্যাম্প এনেছে আয়েশা বাবা। তো টেবিল ল্যাম্প আবার ওর অনেক পছন্দ, যে প্রত্যেকটা বেডের পাশে বা ড্রয়িং রুমে একটা করে টেবিল ল্যাম্প থাকবে। তো ওর পছন্দ মতোই এনেছে। তো আমি আবার একটা রুটি রাখার বাস্কেট আনতে বলেছিলাম। আমি ইদানিং খুব পাকিস্তানি সিরিয়াল দেখছি আর কি, মানে এই করোনাতে সময় কাটানোর কিছু ছিল না, তো পাকিস্তানি সিরিয়াল দেখতাম ইউটিউবে। তো ওই জায়গায় দেখতাম পাকিস্তানিরা তো রুটি বেশি খায়, তো ওদের দেখতাম যে সুন্দর সুন্দর রুটি রাখার বাস্কেট থাকতো ওদের ডাইনিংয়ে। তো আমার আবার খুব ভালো লাগে। তো আমি আবার আয়েশের বাবাকে বলেছিলাম ডিসিসিতে দেখো তো পাওয়া যাবে রুটি রাখার বাস্কেট। তো ও গিয়ে এনেছে এই যে সাদা বাস্কেটটা দেখছেন ওইটা। তো আমার আবার এটা ভালো লাগে না, এই সাদা জিনিস একদম একটু কয়েকদিন ইউজ করলেই দেখা যাবে যে লালচে একটা ভাব চলে আসে, নষ্ট হয়ে যায়। তবে এটা ওয়াশেবল, উপরের কাপড়টা খুলে ওয়াশ করা যাবে চাইলে। তবে সাদা জিনিস ওয়াশ করলেও একটা লালচে কেমন জানি ভাব চলে আসে। যাই হোক, যতদিন চলে আর কি। যে দেখেন ফুলগুলা ফুলদানিতে রাখার পরে খুব সুন্দর লাগছে। মানে আমার এরকম কালারফুল জিনিসপত্র ভালো লাগে। মানে তাজা ফুল তো এখন বাসায় এনে রাখা যায় না, বা তাজা ফুল একদিন আনলে পরের দিনই নষ্ট হয়ে যায়, শুধু শুধু টাকা নষ্ট। তো এইসব ফুল দেখা যায় যে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে আর অনেক দিন টিকে। তো আমি মোটামুটি গুছিয়ে নিলাম যতক্ষণ থাকে আর কি। আয়াস যতক্ষণ এটাকে ভালো রাখতে দেয় ততক্ষণ ভালো থাকবে, আর যখন ওর মনে হবে যে না এগুলো আমি ফেলে দিব, তখন সব শেষ। এটা ওর মুডের উপর ডিপেন্ড করে। যাই হোক, আমি আমার সাজানোটা সাজিয়ে রেখেছি, ও উঠে যদি নষ্ট করে করবে। তো আমার এদিকে কাজ শেষ করে আমি রান্নাঘরে ঢুকবো। তো আজকে নর্মাল রান্নাবান্না, সবজি, ছোটো মাছ, ডাল, এগুলাই। আর কয়েকদিন ধরে একদম একটানা মাংস খেতে খেতে এখন এসে বাবাও মাংস খেতে চায় না, তো আমারও ভালো লাগছে না। তো সেই জন্য নর্মাল রান্নাবান্না এগুলো আর কি শেয়ার করব। বিকেলে একটা নাস্তা রেডি করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কি। বিফ স্টিক করব আজকে, ট্রাই করব, দেখি কেমন হওয়া যায়। একদম ঘরোয়া পদ্ধতিতে আমার হাতের কাছে যা আছে তা দিয়েই আমি রেসিপিটা করার ট্রাই করব। খেয়ে দেখা যাবে পরে কেমন হয়েছে। তো এখন হচ্ছে শুক্রবার সন্ধ্যাবেলা। তো আমি মাংস নামিয়ে নিয়েছিলাম। তো আমার কাছে স্টেক করার মাংস নেই, মানে স্টেক করার জন্য আলাদাভাবে খুব সুন্দর করে কাটতে হয়। তো আমার যেহেতু মেশিনে কাটা না, বা বাইরের দেশে তো মাংসগুলো যেগুলো স্টেক করে সেগুলো মেশিনে সুন্দর করে সমান করে কেটে নেয়। তো আমার কাছে তো এরকম মাংস নেই, তো সেজন্য যেরকমই আছে সেটা দিয়েই করার ট্রাই করছি আর কি। দেখা যাচ্ছে যে ওই যে আমার মাংসটার মধ্যে চর্বি আছে, এদিকে সেদিকে চর্বি লেগে আছে, তো এগুলো দিয়ে খুব বেশি ভালো হয় না।
তো যেহেতু আমার কাছে নাই, তো কী আর করা, যা আছে তা দিয়েই আমি রেসিপিটা করার ট্রাই করব। তো আমি মাংসগুলো ভালো করে ধুয়ে তারপর পানি ছাড়িয়ে নিয়েছি। তারপরও এখন কিচেন টিস্যু দিয়ে আমি চেপে চেপে এটার গায়ে যা পানি আছে এগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, কারণ পানি থাকলে এটা দেখা যাবে যে এমনিতেই মাংস ফ্রাই করার সময় দেখা যায় যে পানি ওঠে, তো আবার যদি এটাতে আরও এক্সট্রা পানি থেকে যায় তখন আরও বেশি পানি উঠবে। তো সেজন্য যত দূর সম্ভব পানিগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমার কাছে বাসায় যা সস ছিল আমি তা নিয়ে নিয়েছি, টমেটো সস, তারপর চিলি সস, তারপর হোয়াইট ভিনেগার, তারপর একটু মধু নিয়েছি, হালকা একটু মধু ইউজ করতে হয় দেখলাম, তারপর গোলমরিচের গুঁড়া। তো হাতের কাছে যা আছে তা দিয়েই করবো আর কি। এই স্টেক সাধারণত গোলমরিচ আর লবণ দিয়েও করা যায়, ওইভাবেও খাওয়া যায়। মাঝে মাঝে এই যে ফক্স ট্রাভেলে দেখতাম যে গোলমরিচ আর লবণের ছিটা দিয়েও তারা স্টেক করে খেয়ে ফেলে। তো আমরা বাঙালি তো একটু স্পাইসি জিনিস খুব পছন্দ করি, মানে মুখরোচক করার জন্য বিভিন্ন রকম সস টস ইউজ করি আর কি। আর আমি তো উল্টাপাল্টা রাঁধুনি, আমার কাছে যা আছে আমি ওগুলোই ইউজ করব। তো আমি এখানে লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি হচ্ছে সয়া সস, তারপর এখন কি দিচ্ছি, এখন হচ্ছে দিচ্ছি ওয়েস্টার সস, তারপর দিব টমেটো কেচাপ, চিলি সস, তারপর হোয়াইট ভিনেগার, তারপর দিব হালকা একটু মধু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টি লাগবে। তো হালকা একটু মধু দিব। আর যেহেতু আমি ঝাল ঝাল সব কিছু খেতে পছন্দ করি, সেজন্য চিলি ফ্লেক্স করে নিয়েছি। তো গোলমরিচ দিয়েই করে অনেকে, বাট আমি একটু বেশি স্পাইসি করার জন্য জিনিসটা চিলি ফ্লেক্স করে নিয়েছি আর কি। তো আমি এগুলো সব একসাথে দিয়ে ম্যারিনেট করে প্রায় 4-5 ঘন্টা রেখে দিব। ও আচ্ছা, সাথে আবার দিব একটু হচ্ছে লেবুর রসটা মাংসটাকে নরম করতে সাহায্য করে, এর আগেও বলেছি। তো লেবুর রস দিয়ে এগুলো সব কিছু দিয়ে ম্যারিনেট করে প্রায় 4-5 ঘন্টার মতো রেখে দিব। আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হচ্ছে 12টার দিকে, আর এটা রেডি করছি হচ্ছে সন্ধ্যার সময়। তো প্রায় 5-6 ঘন্টার মতো আমি টাইম পেয়েছি হাতে। তো যাই হোক, আমি এগুলো ম্যারিনেট করে রেখে দিই, তারপর ফিরে আসছি 4-5 ঘন্টা পর। আরেকটা কাজ কিন্তু করতে হবে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ, সেটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে মাংসের পিসগুলোকে ঘাই দিয়ে দিতে হবে, যাতে মশলা খুব ভালোভাবে ভিতরে ঢুকে জিনিসটা। আর এটা আগেই করা উচিত ছিল, যেহেতু আমি আগে করতে ভুলে গিয়েছি, সেজন্য এখন করে নিচ্ছি। তো এটাতে এখন করলেও কোনো প্রবলেম নেই। তো আপনারা ট্রাই করবেন এই কাজটা আগেই করে নিতে। আমার যেহেতু মনে ছিল না, সেজন্য আমি পরে করেছি আর কি। তো এখন ফিরে এলাম 5 ঘন্টা পর। এগুলো 5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই পর্যায়ে আমি রসুন পেস্ট আর অলিভ অয়েল মেখে নেব। রসুন পেস্ট, ফ্রিজে রাখা পেস্টটা দিবেন না, চেষ্টা করবেন যে একদম তাজা অবস্থায় পেস্ট করে তারপর নিতে, তাহলে রসুনের ফ্লেভারটা সুন্দর থাকে। তো
তো আমি অলিভ অয়েল আর রসুন এখন ভালোভাবে মাংসগুলোর গায়ে মাখিয়ে তারপর 1 ঘন্টার মতো আবার রেখে দিব। দেখতে পাচ্ছেন যে এই যে আমার মরিচের বিচিগুলো খুব দেখা যাচ্ছে, যে এগুলো আমি ইচ্ছে করে দিয়েছি। হয়তো আপনারা ভাবতে পারেন যে লাল মরিচ এত বেশি দিয়েছেন কেন, তো আমি ইচ্ছে করে লাল শুকনো মরিচটা বেশি দিয়েছি, যে এটা খুব স্পাইসি হয় জিনিসটা, তো আমার স্পাইসি ভালো লাগে সেই জন্যে। তো আমি রসুন আর অলিভ অয়েলটা খুব ভালোভাবে মাংসের গায়ে মাখিয়ে নিব। আর এই অলিভ অয়েলটা এখন দিয়েছি সেই জন্য কিন্তু আমরা যখন এটা ফ্রাই করব তখন কিন্তু আর এক্সট্রা কোনো তেল বা অলিভ অয়েল ইউজ করব না, যেহেতু এখনই দিয়েছি। তো এখন চলে এলাম একদম ফাইনাল প্রসেসে। এখন ম্যারিনেট করাও শেষ, এখন আমি এটা প্রিপেয়ার করব। তো এটার সাথে আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, গাজর, বরবটি আর হচ্ছে পেঁয়াজ। তো এগুলো আমি করে নিয়েছি, এগুলো ফ্রাই করে নেব। তো স্টেকের সাথে ভেজিটেবলগুলো খেতে খুব ভালো লাগে। তো আমার এখন এই পর্যায়ে লাগবে হচ্ছে বাটারটা এই পর্যায়ে মানে একদম শেষের দিকে লাগবে আর কি। যখন আমার রেসিপিটা একদম শেষের পর্যায়ে আসবে, মানে একদম ওয়েল ডান হবে, তখন আমি এটার উপরে বাটার ব্রাশ করে দেব। আর ওয়েল ডান শব্দটা থেকে আসি, যে এই স্টেক দেশের বাইরে অনেকে কাঁচা কাঁচা অবস্থায়, যেমন উপর দিয়ে সেদ্ধ হয়, মাঝখান দিয়ে একটু কাঁচা অবস্থায় থাকে, তো এই অবস্থায়ও খায়। আর আমরা বাঙালিরা নর্মালি একদম সিদ্ধ অবস্থায় খাই, আর একদম পুরো সিদ্ধ করাটাকেই ওয়েল ডান বলে। তো আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হওয়ার পরে আমি মাংসের 3টা পিসই একসাথে দিয়ে দিব, দিয়ে চুলাটা মিডিয়াম আঁচে রাখবো আর কি। খুব বেশি হাইও না, খুব বেশি লোও না, মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। আর আমি একটু স্টেকগুলো একদম পোড়া পোড়া করবো, যে স্টেকের গায়ে একদম কালচে কালচে একটা ভাব আসবে পোড়া পোড়া, সেটা আমার খেতে খুব ভালো লাগে, একটু স্মোকি ফ্লেভার থাকে আর কি। এই যে দেখতে পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু পানি ছেড়েছে। আমি এতভাবে পানিটা শুষে নিয়েছিলাম টিস্যু দিয়ে, তারপরও মাংসের গা থেকে পানি ছেড়েছে। এটা মাংসের একটা বৈশিষ্ট্য, যে যখন কড়াইতে দেওয়া হয় বা একটা তাপের মধ্যে আসে তখন মাংসের গায়ে থেকে পানি ছেড়ে দেয়। তো আমি আবার এক্সট্রা মশলাগুলো মাংসের গায়ে লাগিয়ে দিচ্ছিলাম, বাটিতে যে এক্সট্রা মশলাগুলো ছিল ওইগুলো মাংসের গায়ে লাগিয়ে দিয়েছি। তো সাথে আবার ওই আমার ভেজিটেবলগুলো, যেগুলো আমি ভেজিটেবল কেটে নিয়েছিলাম, সেগুলা বাটির মশলাটার মধ্যে মিক্স করে তারপর ভেজিটেবলগুলো ফ্রাই করব। তো এদিকে এটা হতে থাক, আমি অন্য আরেকটা চুলাতে কিছু স্প্রিং রোল আর সমোচা ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি স্প্রিং রোলটা উল্টাতে যে একটা ফেলেই দিয়েছি। এই হচ্ছে আমার কাজের স্টাইল, করি একটা তো হয় আরেকটা। তো এখন আমি চলে এলাম স্টেকের দিকে। এটা পানিটা শুকিয়ে গেছে, এক্সট্রা যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে। আমি আবার উল্টে দিচ্ছি, অন্য পাশটা দিচ্ছি। তো এই যে এই পাশে দেখবেন খেয়াল করে যে গায়ে একটু কালচে কালচে পোড়া পোড়া ভাব চলে আসছে। ঠিক আমি এই সিচুয়েশনটার জন্যই ওয়েট করছিলাম। আমার এই পর্যায়ে আমার কাছে মনে হয় যে না, এটা পারফেক্ট, মানে আমার খেতে ভালো লাগে আর কি। তো আমি আবার একটু চেক করে নিচ্ছিলাম যে ভিতর দিয়ে সিদ্ধ হয়েছে কিনা। তো হ্যাঁ, মোটামুটি ভিতর দিয়ে সিদ্ধ হয়েছে। তো এই পাশটা আর একটু ভেজে নিলে তখন এটা একদম পারফেক্ট হবে। তো আমার স্টেক রেডি। আমি এগুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে তারপর আমি এই ফ্রাই প্যানের মধ্যেই, এই মশলার মধ্যেই আমি ভেজিটেবলগুলো ঢেলে দেব।
আমি ভেজিটেবলের জন্য কিন্তু এক্সট্রা কোনো অলিভ অয়েল বা কুকিং অয়েল ইউজ করব না। তো এটাতে জাস্ট একটু ভেজিটেবলগুলোতে লবণ আর গোলমরিচ ছিটিয়ে দিয়ে আমি হাই হিটে ভেজে নেব। তো হাই হিটে ভাজলে হবে কি, ভেজিটেবলটার গাটা পুড়ে যাবে, পোড়া পোড়া ভাব চলে আসবে। আর যদি এটা হালকা আঁচে ভাজি তাহলে হবে কি, ভেজিটেবলটা একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। তো নরম করলে ভালো লাগবে না, এটা কচকচা থাকবে বাট উপরে একটু পোড়া পোড়া ভাব থাকবে, এই অবস্থায় খেতে ভালো লাগে। তো যাই হোক, এটা আমি রেডি করে নিচ্ছি। তো আমার রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট, এখন শুধু বাকি আছে বাটার ব্রাশ করা। এখন যেহেতু লাস্ট পর্যায়ে, নামানোর আগে আমি বাটার নিয়ে মাংস আর ভেজিটেবলের গায়ে ব্রাশ করে নেব। তো তারপরে আমার রেসিপি কমপ্লিট হয়ে যাবে। আয়েশ, তুমি কি বলো? তুমি খাবে? আয়াস মোবাইলে কার্টুন দেখছে আর কার্টুনের সাথে কথা বলছে। ও যে কি কথা বলে সেটা আমি নিজেও জানি না। ওর ভাষা মনে হয় ও বোঝে, কার্টুন যা বলে সে তাই বলে, সেজন্য এখনো পর্যন্ত ঠিকমতো কথা বলাটা শিখে নেই। আয়াস চুপ। সব বাচ্চারা নর্মালি 2 থেকে 2.5 বছরের মধ্যে একদম সব কথা বলতে পারে, কিন্তু আমার বাচ্চাটা সেটা হচ্ছে কিছু মুখস্থ পড়া আছে, যেমন 1 থেকে 20 পর্যন্ত ABCD, কিছু রাইমস আর কার্টুনের কিছু নিজস্ব ভাষা, তারপর আলিফ বা, এই কয়েকটা জিনিস সে বলতে পারে। এগুলোই বলে। নর্মাল যে কথাবার্তা, নর্মাল যেই কনভারসেশন করার, ওইটা এখনও তার হয়ে ওঠেনি। 3 বছর হয়ে যাচ্ছে, তারপরও সে পারফেক্টলি কথা বলতে পারে না আর কি, নর্মাল কথাগুলো বলতে পারে না। আমি শিখিয়ে দিলে আবার বলতে পারে। যখন মুড ভালো থাকে তখন আমার সাথে সাথে সব বলে, আর যখন তার মুড ভালো থাকে না তখন কোনো কিছুই বলে না। আর এদিকে আমার বিফ স্টেক রেডি। এখন আমি এগুলো নামিয়ে নিয়ে একটু হালকা পাতলা সাজিয়ে পরিবেশন করব আর কি। তো অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এই অল্প একটু স্টেক কে খাবে আর কে খাবে না। তো আমি ইচ্ছে করেই অল্প একটু নিয়েছি, 3 পিস নিয়েছি ছোট ছোট। তো আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার 3 জন, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, তো আয়াস এখনও তেমন খেতে পারে না, একটু একটু হয়তো খাবে, আর আমরা দুজনই, সেই জন্য অল্প অল্প নিয়েছি আর কি। বেশি নিয়ে শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই, তো হিসাবই হওয়ার চেষ্টা করতেছি, এই জন্য অল্প অল্প নিয়েছি। তো আমি এগুলো সাজিয়ে নিয়ে ড্রয়িং রুমে চলে যাব, আর সবাই মিলে, সবাই বলতে আমি, আয়েশের বাবা, আয়াস একসাথে খাবো। খাবারটা আপনাদের সামনে দেখাতে পারবো না, কারণ আয়েশের বাবা আবার এটা পছন্দ করে না, যে আমরা খাচ্ছি সেটা কেন তোমার শ্যুট করতে হবে, সেটা কেন দেখাতে হবে, এটার তো কোনো যৌক্তিকতা নেই, মানে সে এগুলো পছন্দ করে না। সেজন্য ও যখন আমার সাথে থাকে তখন খাবার পার্টটা আমি শ্যুট করতে পারি না, মানে ও এটা চায় না আর কি। তো যাই হোক, আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে দেখতে। জানি তেমন ভালো হয়নি, তারপরও ট্রাই করেছি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের খাবারটা এনজয় করি, আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ছেলে আয়েশকে পছন্দ করেন তাদের জন্য ভিডিওর শেষ অংশে আমার আর আয়েশের কিছু কনভারসেশন আছে, আয়েশের কিছু দুষ্টুমি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আয়েশের দুষ্টুমিগুলো আপনারা দেখেন, সেই সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। পড়ে যাবা।
বাবু বলো আমি। বাবু বলো আমি। বাবু বলো আমি। কি বলো কি বলো তুমি এগুলো? বলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 17 18 19 20 very good বলো আল্লাহ তুমি আমাকে ভালো ছেলে করো আমিন আমি নানা বাড়ি বাড়ি যাব। আচ্ছা মামা বাড়ি যাবে ওকে বলো আমি বাবু বলো আমি আয়াস পড়ে যাবা বাবু পড়ে যাবা বলো আমি আয়াস বলো আমি লিসেন বলো উনি কি বলতেছে উনি জানে না বাবা এটা কোন দেশের ভাষা? আচ্ছা আচ্ছা তুমি ওই রাইমসটা বলো বাবু। ওই যে ডক্টর সেড নো মোর monkeys jumping on the bed. No more monkeys jumping on the bed. Yes. Okay, এখন নামো। Okay. বাবু গান বলো তো। ওকে আসো আসো চিল্লাও না। এই যে দেখেন কিভাবে উঠতেছে। দুষ্ট তুমি অনেক দুষ্ট এই যে বাবার জুতাগুলো এখানে কে রেখেছে? আয়াস তুমি মামুনির কাছে যাবে? অর্থিয়াপুর কাছে যাবে? ওকে এগুলাই 1 বছর ধরে তো এগুলাই শুনতেছি। আচ্ছা এবিসিডি বলো এ বি তারপর দুষ্ট হয়েছে।